দায়িত্ব পান তদন্তের বিষয়ে। তো আমি বলবো যে তদন্ত করার ক্ষেত্রে মেইনলি তো দায়িত্বটা দেওয়া হয় কোনো নালিশি ব্যবস্থার প্রেক্ষিতে। তো ওইখানে আপনার যে ক্ষমতাটা সিআরপিসি 202 ধারার বিধান অনুসারে, তো 202 ধারার বিধান অনুসারে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে আপনার যে দায়িত্ব শুধুমাত্র যে অভিযোগটা সত্য কি মিথ্যা এটা নির্ণয় করা। তো সত্য মিথ্যা নির্ণয় করবেন কিভাবে? সত্য মিথ্যা নির্ণয় করার ক্ষেত্রে যিনি নালিশটা করেছেন, নালিশি দরখাস্তে আপনি ভালো করে অভিযোগটা করবেন যে তিনি আসলে কি বলতে চেয়েছেন। এরপরে আপনি তাকে হয়তো নোটিশ দেবেন যে আগামী 1 তারিখ আপনার এই অভিযোগের সমর্থনে যে সাক্ষীরা আছে, অনেক সময় তো কমপ্লেন পিটিশন অবশ্যই একটা লিস্ট থাকে, সাক্ষীর তালিকা থাকে, ওদের নিয়ে আপনি ডাকলেন। তো ওদের নিয়ে ডাকার পর আপনি একে একে তাদের জবানবন্দিটা গ্রহণ করলেন। নালিশি দরখাস্তটা ভালো করে করবেন। নালিশি দরখাস্তটা ভালো করে পড়ে ওইখানে মানে কিভাবে অপরাধ সংগঠনের কথা বলা হয়েছে, কোন তারিখে বলা হয়েছে, কতটা সময় বলা হয়েছে, অনেক সময় প্রক্রিয়া মানে ম্যানারও বলা থাকে যে কিভাবে অপরাধটা সংগঠিত হয়েছে। তো এই জিনিসগুলো সম্পর্কে আপনি সাথীকে জিজ্ঞেস করেন যে এই যে আপনি ধরেন ডাকলেন, আমি আসলো, তো আসার পর হয়তো তাকে জিজ্ঞেস করলেন যে এই যে যৌতুকের দাবিতে মারপিটের একটা অভিযোগ, তো আপনি বলেন এই যৌতুকের দাবি করা হয়েছে এটা কত তারিখে করা হয়েছে, বা কতটার সময় করা হয়েছে, বা কোন স্থানে করা হয়েছে। তো এই যে এটা আপনি কি দেখেছেন নাকি শুনেছেন? উনি যে বক্তব্যটা বলবেন, যদি বলেন দেখেছেন, তাহলে আপনি বলেন যে আপনি যে দেখার কথা বললেন, তো এই মহিলা তো স্বামীর বাড়িতে থাকে, আপনার গ্রাম কোথায়, মহিলার গ্রাম কোথায়, এটা বলেন। তারপরে হয়তো বলেন যে আপনি বলেন, আপনি যদি বলেন দেখেছেন, তাহলে আপনার গ্রাম থেকে ওই গ্রাম তো 2 কিলোমিটার দূরে, তো এটি কিভাবে বলছেন যে আপনি দেখেছেন? তারপরে সামহ যদি বলে যে আমি দেখেছি, তখন আপনি বলেন যে অনেক সময় যে প্রহরের অভিযোগ থাকে যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখছেন কিনা, বা দেখলে কোথায় কোথায় দেখছেন। এইভাবে টু দ্য পয়েন্ট আপনি প্রশ্ন করেন আর উত্তরটা লেখেন। এভাবে সব সাক্ষীকে আপনি পর্যায়ক্রমে এক্সামিন করেন। এটা আপনি যদি এক্সামিন করেন তাহলে প্রকৃত জিনিসটা করে তুলতে পারবেন। আর যদি ডিপোজিশন নেবেন, ডিপোজিশন আর এক্সামিনেশনের মধ্যে পার্থক্য কীরকম? একজন দাঁড়ায় উনি গড় করে কথাগুলো বলতে থাকে, ঘটনাগুলো ওনার তো শিখে দেওয়া হয়েছে, হ্যাঁ, উনি ওইটা আওড়াতে থাকে, সেটা হলো ডিপোজিশন। আর এক্সামিনেশন হলো আপনি আজ ইনকোয়ারি অফিসার অথবা ইনভেস্টিগেটিভ অফিসার, তাকে আপনি জিজ্ঞাসা করবেন আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন ওই অভিযোগের আলোকে, কমপ্লেন্টের আলোকে, এবং সেটা আপনি নোট নেন। নোট নিয়ে এইটার ভিত্তিতে আপনি যখন রিপোর্টিং করবেন, রিপোর্টিংটা করার ক্ষেত্রে ধরেন প্রথমে কমপ্লেন পিটিশনটার বক্তব্য ছোট করে লিখলেন, তারপরে এই প্রেক্ষিতে আপনাকে কবে ইনকোয়ারি অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা আপনি একটা প্যারায় লিখলেন। তারপরে এই দায়িত্ব পরপর আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করলেন, যেমন হয়তো নোটিশ দিয়েছেন, কত তারিখে নোটিশ দিয়েছেন, কতজন সাক্ষীকে ডেকেছেন, কমপ্লেনেন্টকে নিয়ে আসতে, কবে আসলো, আসার পর কতজনকে আপনি এক্সামিন করলেন, 3 জন 4 জন 5 জন। তারপরে প্রত্যেক সাক্ষীর চৌম্বক অংশগুলো আপনারা লেখেন, যে আপনি নাম্বারিং করতে পারেন যে এরকম 1 নম্বর সাক্ষী এই বলেছে এই যৌতুকের দাবিতে মারপিটের অভিযোগের বিষয়, তিনি বলছেন যে গত 3 তারিখ এতটা সময় এই 2 লাখ টাকার যৌতুকের দাবিতে তার সামনে মারপিট করেছে। বা সাক্ষী নম্বর 2 তার নামটা বলেন যে তিনি এই যৌতুক দাবির বিষয়ে এই বলছেন, বা তিনি ভিক্টিমের এই আঘাত দেখেছেন। একটু ছোট ছোট করে লিখে তারপরে আপনার একটা মতামত দেন, সার্বিক বিবেচনা আপনি যে মতামত দেবেন। আর এখন তো অডিও ভিডিও করার সুযোগ আছে, যদি আপনারা আপনার তদন্তটাকে আরও বেশি বিশ্বাসযোগ্য করতে চান, তাহলে অবশ্যই একটা খরচের ব্যাপার আছে। অডিও ভিডিও করা, সেটাকে পেন ড্রাইভে নেওয়া বা দেওয়া, বা যদি স্থির চিত্র একটা নিতে পারেন আর কি, সেটা হয়তো যোগ দেবেন যে আপনি যে কাজ করতেছেন, যে অনুমতি করতেছেন, একটা বা 2টা স্ন্যাপ নিলেন, আপনার রিপোর্টের সঙ্গে দিয়ে দেবেন।
কিনা। তাহলে আপনার অনুসন্ধানকে মানে আরও বিশ্বাসযোগ্য করবেন যে আপনি ঘটনাস্থলে গেছেন, হ্যাঁ, সেখান থেকে তাদের জবানবন্দি করে নিয়েছেন। এইভাবে যদি দেন তাহলে একটা তদন্ত বা অনুসন্ধানটা সঠিক হয়।